আর মাত্র 16 মাস বাকি নির্বাচনের, সেই নির্বাচনকেই কি পাখির চোখ করে এবার দীঘায় 250 কোটি টাকা খরচা করে মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির বানালেন? যে মহিলা জয় শ্রীরাম শুনে গালাগালি বলেছিল, আমাকে গালাগালি দিচ্ছে মনে আছে বলেছিল, সেই মানুষটার এত বড় পরিবর্তন, এটা ভেবে আমার খুব মানে রাজনৈতিকভাবে উনি একদম সিদ্ধ মহিলা। জগন্নাথ মন্দিরে ওনাকে বারবার ঢুকতে দেওয়া হয় না, মাঝে কয়েকজনকে সঙ্গে নিয়ে গেছিলেন, ঢুকতে দিয়েছিলেন। তো জগন্নাথ দেবের মন্দির কেন উনি করবেন না? অনেক স্পন্সর আর পেয়ে যাবেন। এটা কি পুরোপুরি যে 2026-এ যে ইলেকশন, সে তাকেই কি মাথায় রেখে করছেন হিন্দু ভোট টানার জন্য? এবার ঠিক আছে, উনি হিন্দু ভোট টানার জন্য এরকম করতেই পারেন। ওনার তো কল্যাণবাবু আছে না, তিনি নাকি সকাল থেকে অনেক ঘন্টা অবধি পুজো আচ্ছা করেন, তারপর তো আবার সে কত উল্টোপাল্টা কাণ্ডকীর্তিও করেন আর কি। দিদি, ফিরহাদ হাকিম তিনি একের পর এক মন্তব্য, কখনো শুনছি মিনি পাকিস্তান, কখনো তিনি বলছেন যে সংখ্যালঘুদের সংখ্যা গুরুতে পরিণত করবে। আমি বলছি সেটা বড় কথা নয়, এই স্পর্শকাতর সময় যেখানে বাংলাদেশে এরকম হিন্দু নিপীড়ন অবস্থা চলছে, সেই সময় দাঁড়িয়ে কি এই মন্তব্য কি বলবে? যে মুখ্যমন্ত্রী বলছে তো যে জনগণ আশীর্বাদ করছে, জনগণ তাদের কাজকে ভালোবেসেছে তাই আশীর্বাদ করছে। করেন যে যারা ওকে ভোট দেন তারাই জনগণ, তাহলে আমি আর কি বলবো, মানে উনি কিনে নিচ্ছেন মানুষকে। আপনারা চুজ করুন লিডার, আপনারা যাকে চাইবেন, যাদের আপনারা মানে যিনি আপনাদের ওই ছাগল টাগল বলেন, এসব যাদের বলেন, তারা আপনারা ঠিক করবেন যে মানুষকে মানে কখনো চাকর বলছেন, কখনো ছাগল বলছেন, কখনো যা ইচ্ছা তাই বলছেন জনতাকে। যে শুধুমাত্র ফিরহাদ হাকিম নয়, দলে একের পর এক কাদা ছড়াছড়ি হচ্ছে। ফিরহাদ হাকিমের মন্তব্যের পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবির তিনি বলছেন যে কোয়ান্টিটি নয় কোয়ালিটিতে বিশ্বাস করুন, আরও একটু পড়াশুনো করে আসুন। তিনি প্রকাশ্যে এক তৃণমূল বিধায়ক, তৃণমূল মন্ত্রীকেই বলছেন। ওই নতুন দল বানাবে, সেসব নিয়ে ভাগবাটরা প্ল্যানিং চলছে, সেসবের জন্য একটু সব কনফিউজড হয়ে আছে অ্যাকচুয়ালি। অভিষেক বাবুর অনেক দেশে বিদেশে টাকার ব্যবস্থা হয়েছে, বারবারই তো দুবাই যান, বিস্কুট ফিস্কুট কি সব আনেন টানেন। তৃণমূলে যে 3টি শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি হয়েছে, সেই শৃঙ্খলা রক্ষা কমিটির একজন মেম্বার, সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি কিভাবে এই নিজেই শৃঙ্খলা ভঙ্গ করছেন? এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে একেবারে রাজ্য রাজনীতি উত্তাল, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বলছেন যে সংখ্যালঘুদের তিনি সংখ্যাগুরুতে পরিণত করবে। যদিও ইতিমধ্যেই দল থেকে তাকে কড়া বার্তা দেওয়া হয়েছে, যে তৃণমূল বলে দিয়েছে যে এটি সম্পূর্ণ ফিরহাদ হাকিমের নিজস্ব বক্তব্য, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট অভিনেত্রী রূপা গাঙ্গুলি। দিদি, ফিরহাদ হাকিম তিনি একের পর এক মন্তব্য, কখনো শুনছি মিনি পাকিস্তান, কখনো তিনি বলছেন যে সংখ্যালঘুদের সংখ্যা গুরুতে পরিণত করবে। আমি বলছি সেটা বড় কথা নয়, এই স্পর্শকাতর সময় যেখানে বাংলাদেশে এরকম হিন্দু নিপীড়ন অবস্থা চলছে, সেই সময় দাঁড়িয়ে কি এই মন্তব্য কি বলবেন? ইনশাল্লাহ হাকিম ভাইকে আমার অনেক দোয়াই। আপনি আপনার মাদ্রাসাগুলো তুলিয়ে দিন, মাদ্রাসা তুলে দিলে শিক্ষা ব্যবস্থা আর অনেক উন্নতি হবে, মানুষ আরও বেশি করে বুকে জড়িয়ে নেবে আপনার সমাজকে। হিন্দুত্ব সম্বন্ধে যে তোমাদের ধারণা, সাধারণ মানুষের যারা পশ্চিমবঙ্গে বিশেষত, তাদের একটা অদ্ভুত ধারণা আছে যে হিন্দুত্ব মানে হচ্ছে, হিন্দুত্ব একটা ধর্ম। হিন্দুত্ব ঠিক কোনো ধর্ম নয়, ওটা হচ্ছে জীবন শৈলী, জীবন বাঁচার প্রণালী। বাতাসকে পুজো করা হয় ইন্দ্রদেব, মাটিকে পুজো করা হয়, জলকে পুজো করা হয়। জীবনে বাঁচতে গেলে যাকে যা প্রয়োজন, যে মানুষ যেভাবে, মানুষ তো বাঁচতে পারবে না, নিঃশ্বাস নিতে পারবে না, তাই না? মানুষ তো মাটি ছাড়া, ফুল ছাড়া, গাছ ছাড়া বাঁচতে পারবে না। হিন্দুত্ব তাকেই বলে, সেই ভাবধারা হিন্দুত্ব যা সকলকে নিয়ে চলতে পারে। ফিরহাদ বাবু যদি ওনার কোরআন পড়ার সঙ্গে সঙ্গে আরেকটু বেশি করে আমাদের ধর্মগ্রন্থ পড়েন, গীতা পড়েন, খুব ভালো হবে, মানে ওনার আরও উদার হবে মনটা। এই বাংলাদেশে আবার এরকম একটা পরিস্থিতি তৈরি হওয়া, এবং সেখানে ভারতবর্ষের
মানুষের জন্য, বাঙালি হিন্দু আর হিন্দু বাঙালির জন্য এরকম একটা কঠিন পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে আমি ফেরাদ হাকিম ভাইয়ের একটা বিশেষ মন্তব্য এবং তার জন্য কতটা তিনি চিন্তিত সেরকম একটা মন্তব্য আমি আশা করি নিশ্চয়ই পাবো। উনি যেহেতু একটা মুসলমান সম্প্রদায়ের একটা মুখপাত্র হিসেবে সবসময় নিজেকে প্রকাশ করেন এবং সেটা খুবই ভালো কথা। উনি ওনার ধর্মের মানুষদের একত্রিত করেন, কথা বলেন, সেটা খুবই ভালো কথা, এর মধ্যে কোনো অপরাধ নেই। অপরাধ হচ্ছে আমাদের মানসিকতার মধ্যে এমন হয়ে গেছে, যদি আমরা হিন্দু ধর্ম নিয়ে মানুষকে একত্রিত করার কথা বলি বা আমাদের হিন্দু ধর্মের ভালো মন্দ মানুষের কাছে প্রকাশ করার চেষ্টা করি, তখন আমাদেরকে বলা হয় আমরা মানে ভাগ করছি ভারতকে, তাই না? মানুষে মানুষে বিভেদ করছি, এসব ঠিক নয়। অনেক দুঃখ কষ্ট করেই তো আমরা বড় হয়েছি। এই বঙ্গভূমি তো আমাদের সকলের ছিল। এই ভারত কেন পাকিস্তান ভাগ হলো, কেন কংগ্রেসের ওই ইংরেজ শাসনের সময় থেকে কেন আমাদেরকে ভাগ করতে হলো? এই পাকিস্তান, সেই পাকিস্তান, এই ভারত, ওই ভারত, এই কাশ্মীর ভাগ, কেন এত বছরের আমাদের একত্রিতভাবে বেঁচে থাকা কেন নষ্ট হলো? ইতিহাস ঘাটলে বোঝা যায় যে বেশ কিছু অন্যায় আমাদের উপর দিয়ে হয়েছে, তাই না? তো সেগুলো পুরনো কথা ভুলে আমরা যদি আস্তে আস্তে নতুন জগৎকে, নতুন জীবনকে মেনে নেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা সকলে ভালো থাকতে পারবো। এবং তার জন্য এই মিনি পাকিস্তান টাইপের ভাষণ বা আমরা মাইনরিটি আছি, আমরা খুব মানে আল্লাহর দয়ায় আমরা মেজরিটি হয়ে যাব, এসব যে উনি বলছেন, এই ধরনের কথায় উনি বারবার প্রমাণ করছেন যে হ্যাঁ, ওরা হিন্দু মেয়েদের বিয়ে করতে চায়, করে ফেলে এবং সেখানে তারা ধর্ম পরিবর্তন করায় এবং এটা ওদের মুসলমানদের ওদের যে শাস্ত্র ব্যবস্থা আছে তাতে এরকম আছে যে তুমি নাকি মানে হুরকে দেখতে পাবে, তুমি যত কনভার্ট করবে সব আছে, আমি শুনেছি আর কি, বাবার কাছেও কিছু কিছু শুনতাম। তো এই মানসিকতাগুলোতে ওনাদেরকে এগিয়ে আসতে হবে, এ ধরনের কথা যাতে আর কেউ না বলে। কিন্তু রাজ্যের মন্ত্রী, রাজ্যের এত বড় নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে রাইট হ্যান্ড, তিনিও এইসব কথা বলেন। পশ্চিমবঙ্গের মানুষের একবার ভাববার দরকার আছে। শুধু তাই নয় দিদি, ফিরহাদ হাকিম কিন্তু ইতিমধ্যে তৃণমূলে যে 3টি শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি হয়েছে সেই শৃঙ্খলা রক্ষা কমিটির একজন মেম্বার। সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি কিভাবে এই নিজেই শৃঙ্খলা ভঙ্গ করছেন দলের, কি জানি, আমি ঠিক জানি না। মানে তৃণমূল কংগ্রেসের দলের শৃঙ্খলা বলে কিছু আছে আমি কোনদিন বুঝতে পারিনি কদিনে। যা দেখছি রাজনীতিতে, যার যা ইচ্ছা মতোই তো বলে, যার যা ইচ্ছা মতোই করে এবং প্রত্যেক সময় আলটপকা উল্টো পাল্টা কথা বলে থাকে এবং তাদের জাহির করার একটা চেষ্টা যে উই ডোন্ট কেয়ার, আমরা পশ্চিমবঙ্গে আর কাউকে কেয়ার করি না, আমরা তোমাদের মানে মানুষকে আর মানুষ হিসেবে গণ্য করি না। কারণ মুখ্যমন্ত্রী নিজেই তো বলে দিচ্ছে যে রাজ্যে বিরোধী বলে কেউ নেই, তৃণমূলই একমাত্র দল। আর বিরোধীদের তিনি আগের দিন আমরা দেখলাম এক সাক্ষাৎকারে তিনি বলছেন বিরোধীদের ছাগলের তৃতীয় ছানা। যাকে উনি যেভাবে দেখছেন আমাদের, তাতে সেটা ওনার বুদ্ধিমত্তা, রাজনৈতিক ন্যায়বোধ, সরকার পরিচালনা করার যে যৌক্তিকতা এবং যোগ্যতা, হ্যাঁ এটা রাজনৈতিক। উনি একজন সরকারের মুখ্যমন্ত্রী, উনি পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী, উনি ইলেক্টেড একজন মানুষ। তো সেখানে এ ধরনের কথা বলা যে কত গণতন্ত্র বিরোধী,
এবং কত মানুষকে হেয় করা, ছোট করা, সেটা উনি যখন জেনে বুঝে করেন তখন উনি এটা বিশ্বাস করেন যে উনি মহিলাদের 1000 টাকা, 1500 টাকা, 1200 টাকা হোয়াট এভার দিয়ে, আমি একটু ট্যাব দিয়ে, আমি একটু এটা দিয়ে, একটু ওটা দিয়ে আমি এদেরকে চাকর বাকর করে রেখেছি। উনি তো বলেন, হ্যাঁ, উনি সবাইকেই বলেন যে এভাবেই আমি মানুষকে পায়ের তলায় রেখেছি। তো দিদি, আমরা দেখছি যে শুধুমাত্র ফিরহাদ হাকিম নয়, দলে একের পর এক কাদা ছড়াছড়ি হচ্ছে। ফিরহাদ হাকিমের মন্তব্যের পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবির তিনি বলছেন যে কোয়ান্টিটি নয়, কোয়ালিটিতে বিশ্বাস করুন, আরও একটু পড়াশুনো করে আসুন। তিনি প্রকাশ্যে এক তৃণমূল বিধায়ক, তৃণমূল মন্ত্রীকেই বলছেন। হ্যাঁ, অনেকেরই অনেক কিছু আজকাল প্রকাশ্যে আসছে। ওই নতুন দল বানাবে, সেসব নিয়ে ভাগবাটরা প্ল্যানিং চলছে, সেসবের জন্য একটু সব কনফিউজড হয়ে আছে অ্যাকচুয়ালি। তো আমি বলবো পশ্চিমবঙ্গের মানুষের ভাবার সময় হয়েছে। 2026 খুব সামনেই, এবং মানুষ নিজের জীবনটা নিজে নির্ধারণ করুন। আপনি কতদিন ওই 1200 টাকা, 1500 টাকা ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়ে থাকবেন? আপনার ছেলেমেয়েরা কবে ওই কি একটা সিভিক ভলেন্টিয়ারের 12,000 টাকা না কত হাজার টাকা, 8,000, 10,000 এরকম কিছু, 12 হয়েছে বোধ হয় না কিছু একটা, তো এই টাকা নিয়ে খুশি থাকবে। তারপর বয়সটা 35 থেকে 40 থেকে 45, 50 হতে থাকবে। তখন তো আর ইয়াং থাকবে না, নেক্সট জেনারেশন তৃণমূল ক্যাডারদের ঢোকাতে হবে। তখন তো একটু বয়স হয়ে গেলে চাকরি থেকে বেরিয়ে যেতে হবে। তো তখন তারা কি করবে? তাদের বৃত্তিটা কী হবে? উপার্জন কী হবে? তাদের সংসার কী হবে? তারা বিয়ে করে বাচ্চাকে খাওয়াবে কি? তারা পড়াশুনো করার সুযোগ তো পায়নি। সব মন্ত্রীরা তো কখনো জেলে, কখনো বেলে, তো এইভাবে ঘুরে বেড়াচ্ছে তারা। এবার তারা এই পশ্চিমবঙ্গের জেনারেশন যারা পশ্চিমবঙ্গে বেঁচে আছে এখনো, পশ্চিমবঙ্গে থেকে গেছে, মানে সারা দেশ জুড়ে অন্যান্য জায়গায় চলে না গিয়ে তারা পশ্চিমবঙ্গে থেকে গেছে, তাদের ভবিষ্যৎ কি এবং তাদের সন্তানদের ভবিষ্যৎ কি, এটা ভাবতে হবে। দেখো, মানে ইউ চুজ দ্য লিডার, আপনারা চুজ করুন লিডার, আপনারা যাকে চাইবেন, যাদের আপনারা মানে যিনি আপনাদের ওই ছাগল টাগল বলেন, এসব যাদের বলেন, তারা আপনারা ঠিক করবেন যে মানুষকে মানে কখনো চাকর বলছেন, কখনো ছাগল বলছেন, কখনো যা ইচ্ছা তাই বলছেন জনতাকে। কিন্তু বলছে, মুখ্যমন্ত্রী বলছে তো যে জনগণ আশীর্বাদ করছে, জনগণ তাদের কাজকে ভালোবেসেছে তাই আশীর্বাদ করছে। তো জনগণকে, আমি তো জনগণ, আমিও তো জনগণ, সে আমি জনগণ নই? আচ্ছা, জ্বালাতন মানে জনগণ কাকে বলে? মানে যে ওনাকে ভোট দিয়েছে তিনি তারাই জনগণ? আমি বুঝতে পারছি পশ্চিমবঙ্গে বহু বছর ধরে সিপিএমের আমল থেকেই চিরকুটের শিক্ষা ব্যবস্থা ছিল, চিরকুটে চাকরি পেত লোকজন, আমি জানি সেটা। কিন্তু তার মানে এই নয় যে শিক্ষা ব্যবস্থা মানুষকে এতটাই বোকা বানিয়ে দেবে, এবং মানুষ মানে উনি ভাবছেন যে মানুষ এতটাই বোকা হয়ে যাচ্ছে যে শিক্ষা ব্যবস্থা তুলে দেওয়ার মানে উঠেই গেছে আর কি, স্কুল টুল তো আর নেই, এখন সবই বিল্ডিং হচ্ছে। তো এইরকম অবস্থায় যদি মানুষকে উনি ভাবেন, বোঝানোর চেষ্টা করেন যে যারা ওকে ভোট দেন তারাই জনগণ, তাহলে আমি আর কি বলবো, মানে উনি কিনে নিচ্ছেন মানুষকে। আমি কিন্তু খুব সাপোর্ট করি এই বিষয়টা, যে উনি কেন দেবেন না 1200 টাকা মহিলাদের জন্য, কেন দেবেন না? কিন্তু আমি জানি আমাদের ট্যাক্সে পয়সাই দেন, আমি জানি ওর মন্ত্রীরা কত চুরি করেন, তা সত্ত্বেও আমি এর বিরোধিতা করি না। কারণ একটা সাধারণ ঘরে 1200 টাকার অনেক বড় মূল্য আছে। আমি তাদেরকে ছোট বড় করি না, তারা সরকারের টাকাই পাচ্ছে, আমার ট্যাক্সের টাকাই পায় তারা, বা তোমার ট্যাক্সের টাকাই পায় তারা, এটা কোনো অন্যায় নয়। কিন্তু প্রবলেম হচ্ছে যে এটা দিয়ে তাদেরকে পায়ের তলায় রাখার যে টেন্ডেন্সিটা বা এই ভাবনাটা দেওয়া, এই চিন্তা ভাবনা দিয়ে মানুষের মানসিকতাকে নামিয়ে আনলে পরে সমাজ ব্যবস্থার উন্নতি হবে না। হয়তো মাননীয়ার পকেট ভরবে, মাননীয়ার অভিষেক বাবুর অনেক দেশে বিদেশে টাকার ব্যবস্থা হয়েছে, বারবারই তো দুবাই যান, বিস্কুট ফিস্কুট কি সব আনেন টানেন, তো সব তো আছেই, ওদের অনেক বছর ধরেই চলছে। তো
চলবে ওই আর কি, যতদিন মানুষ না জেগে উঠবে ততদিন চলবে। দিদি, আমরা দেখতে পাচ্ছি যে আর মাত্র 16 মাস বাকি নির্বাচনের। সেই নির্বাচনকেই কি পাখির চোখ করে এবার দীঘায় 250 কোটি টাকা খরচা করে মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির বানালেন? কারণ এটা সরকারি টাকা, আর সরকারি টাকা মানে আপনার আমার ট্যাক্সের টাকা। কোনো ধর্মীয় মন্দির মসজিদ কি বানানো যায় সরকারি টাকায়? রাজ্যে সে আইনটা নিজে উনি তৈরি করতে পারেন, এই ক্ষমতাটা ওনার আছে, এবং উনি যদি মন্দির বানান আমি খুব খুশি হব। আমার এর মধ্যে কোনো আমি দোষের কিছু দেখছি না। বানাতেই পারেন, হ্যাঁ 100 বার বানাতে পারেন। পুরীর জগন্নাথ মন্দিরে ওনাকে বারবার ঢুকতে দেওয়া হয় না, মাঝে কয়েকজনকে সঙ্গে নিয়ে গেছিলেন, ঢুকতে দিয়েছিলেন। তো জগন্নাথ দেবের মন্দির কেন উনি করবেন না? অনেক স্পন্সর আর পেয়ে যাবেন, কেন করবেন না? নিশ্চয়ই করুন। ট্রাস্ট তৈরি করে নর্মালি যেভাবে সবাই করে সেভাবে করুন। যে কোনো মন্দির আপনার ইচ্ছা করলে করুন। আগে তো কালীঘাটটা ঠিক করুন, কালীঘাটটা একটু ঠিক করুন, তারপরে ওই কালীঘাটের ওই যে কি স্কাই ব্রিজ, স্কাই ওয়াক নাকি, সেটা আগে ঠিক করুন। ওসব ঠিকঠাক করেন, বানান মন্দির। সংবিধান অনুযায়ী তো সরকারি টাকায় করা যায় না দিদি। না, রাজ্যের কাছে সব পাওয়ার আছে, রাজ্য ইচ্ছে করলে করতে পারে। রাজ্য একটা আইন আনবে, রাজ্যের কাছে প্রভূত পাওয়ার, রাজ্যের কাছে প্রভূত ক্ষমতা। রাজ্য যদি ইচ্ছা করে সেই আইনের জন্য কেন্দ্রকে জানাতে পারে, কোনো সহমতে নিতে পারে, অনেক ব্যবস্থা করতে পারে। উনি যদি মমতা যদি ইচ্ছা করেন, মুখ্যমন্ত্রী যদি ইচ্ছা করেন, তাহলে উনি নিশ্চয়ই এটা করতে পারেন, এর মধ্যে কোনো অপরাধ নেই। মন্দির তো সরকারি টাকায় হয়নি, ওটা তো ট্রাস্টের টাকায় হয়েছে। না, রাম মন্দির তো সরকারি টাকায় এভাবে করে না লোকজন। মন্দিরটা সরকারি টাকায় করে না, কারণ জেনারেলি আমাদের দেশে এই আইনটা বলবৎ নেই, সব জায়গায় এটা ব্যবহার হয় না। ট্রাস্ট বানিয়ে করে, এবং রাম মন্দির করার সময় যেটা ঠিক হয়েছিল যে ট্রাস্ট বানানো হবে এবং সাধারণ ভারতের নাগরিক এবং দেশে বিদেশে যত মানুষ আছেন যারা এই ট্রাস্টে পয়সা দিতে পারবেন, আমরা সবাই চাঁদা দিয়েছি। সারা ভারতে প্রচুর মানুষ, কোটি কোটি মানুষ, রাম মন্দিরের যা ফান্ড দরকার তার থেকে বেশি টাকা উঠে গেছে রাম মন্দিরের ট্রাস্টে। তো সেজন্য স্বচ্ছতা রেখে করতে চাইলে ট্রাস্ট বানিয়ে করা হয়েছে, সেভাবেই করা হয়েছে। তো উনি এখানে কিভাবে করবেন উনি জানেন, আমি এসব নিয়ে বিশেষ নাক গলাই না। এক্ষেত্রে আমার প্রশ্ন, যে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের হসপিটালগুলোর অবস্থা, হাসপাতালগুলোর অবস্থা, রাজ্যের স্কুলগুলোর অবস্থা, ইনফ্রাস্ট্রাকচার দেখতে পাচ্ছেন, বেড নেই, কোথাও ডক্টররা চিকিৎসা করতে পারছে না, কোথাও মিড ডে মিলের শোচনীয় অবস্থা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কোটি কোটি টাকা শুধুমাত্র ধর্মের, মানে এটা কি পুরোপুরি যে 2026-এ যে ইলেকশন সে তাকেই কি মাথায় রেখে করছেন, হিন্দু ভোট টানার জন্য? এবার হ্যাঁ, এখন তো হিন্দু ভোট টানার জন্য এখন সিপিএমও দেখে প্রোগ্রাম করে, মাঝে মাঝে আবার কিসব মানে হিন্দুত্বের কথা টথা বলে আর কি, কিসব বাউল গান টান গাইছে, মানে হাসিও পায় এদের দেখলে। এরা সমাজনীতি করবে না কি ধরনের চালাকি রাজনীতি করবে জানি না। ঠিক আছে, উনি হিন্দু ভোট টানার জন্য এরকম করতেই পারেন। ওনার তো কল্যাণবাবু আছে না, তিনি নাকি সকাল থেকে অনেক ঘন্টা অবধি পুজো আচ্ছা করেন, তারপর তো আবার সে কত উল্টোপাল্টা কাণ্ডকীর্তিও করেন আর কি। যাক, মানুষ নিজেই বুঝতে পারবে যখন হাসপাতালে যায় চিকিৎসা ব্যবস্থা পায় না, প্রতিদিন একটা রাস্তা সোজা পায় না, ভাঙচোর অবস্থা, বাসগুলোর কি জঘন্য চেহারা, স্টেট বাসগুলো কি জঘন্য অবস্থা হয়েছে, মেনটেনেন্স বলে কিছু নেই, ইলেকট্রিসিটি বিল, মানে রাস্তার বিলগুলো সব সাধারণ মানুষকে দিতে হয়, কোনো কাজই এরা ঠিক করে উঠতে পারে না, শেষ করে না। একটা জায়গায় খুঁড়বে তো সেটা ঠিক করবে না, মানে কর্পোরেশন থেকে শুরু করে মানে একদম নিচের তলা থেকে সবচেয়ে উপর তলা অবধি পুরোটাই করাপশন। সারা রাজ্যটাই একটা কিরো, মানে সারা রাজ্যটা দেখলেই মানে পোস্টার সিটি, সব পোস্টারে ভর্তি, অখাদ্য লাগে আর কি, মানে কেমন জানিটা লাগে, সব কিছুতে ঘিঞ্জিপনা, কোনো কিছু পরিচ্ছন্নতা নেই, ভালো লাগে না আমার আজকাল, মানে কোনো কিছুই দেখতে পশ্চিমবঙ্গে মনটা খারাপই লাগে, এরকম ছিল না। যাকে মানুষ নিজে নিজে ঠিক করবে, মানুষ মানে
এটা ভাবতে ভালো লাগছে যে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাটলিস্ট হিন্দুদের জন্য কনসার্ন দেখিয়ে হিন্দু ভোট কাড়ার একটা চেষ্টা করছেন। এই চেষ্টাটা খুব ভালো লাগছে।